কাছে একেবারে বলা যেতে পারে আত্মসমর্পণই করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশি সেনাকে শেষ পর্যন্ত ট্রেনিং দেবে পাকিস্তানি সেনা? বাংলাদেশে অফিসারদের আগেও ট্রেনিং দিয়েছে পাকিস্তান। ওখানকার যে মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো রয়েছে কিংবা ইনস্টিটিউট গুলো রয়েছে সেখানে তারা ট্রেনিং নিয়েছে। একটু ডিটেলে আমি বলি, আমাদের যেমন ৭১ পরে যখন এদের আমাদের দেশ থেকে বের করে দেওয়া হলো ওই ৯৩,০০০কে, তারপরে যে বাংলাদেশ, সে বাংলাদেশ আজকে আর নেই। কারণ সেই সময় বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে খুব সুসম্পর্ক ছিল। আমরা শুরু থেকেই বলেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। তারপরে হাত বদল হলো, যতদূর আমার মনে হয় যে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে ট্রেনিং দেওয়া হচ্ছিল বাংলাদেশের অফিসারদের, ওই সময় হয়তো আমার যেটা মনে হয়েছে যে ওই সময় যিনি এসেছিলেন স্বাধীনতার পরে এখানে দায়িত্ব নিয়ে, তার কোনো তার কোন রকম ভাবে দান ছিল না বাংলাদেশের স্বাধীনতায়। সে এরশাদ হোক, কারণ এরশাদ ওয়েস্ট পাকিস্তানের স্টাফ অফিসার ছিল, কোন একটা জেনারেল অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল। তো মিস্টার এরশাদ আসার পরে এটাকে আরো ইসলামাইজ করার চেষ্টা করেছিলেন, যার মধ্যে একটা আমার যতদূর মনে পড়ছে যে কয়েকটা ব্যাচ উনি পাঠিয়েছিলেন পাকিস্তান আর্মির কাছে ট্রেনিং এর জন্য। অথচ তাদের ট্রেনিংটা কিন্তু আমরা প্রথম শুরু করি ওদের ট্রেনিং দেওয়ার জন্য। এই জায়গাটায় আমার একটুখানি ছোট্ট মন্তব্য, যে যখন একটা দেশ তাদের সবচেয়ে যে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন সেটা হচ্ছে আর্মি, সেটা আমাদের হোক বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, সুতরাং তাদের যে দায়িত্বটা বাংলাদেশ থেকে আমাদের দেওয়া হয়েছিল এবং আমরা যথেষ্ট আগ্রহের সঙ্গে নিয়েছিলাম। যখন আমি বলছি যে আমাদের অর্থাৎ ভারতবর্ষকে, এবং সেই ট্রেনিং কিন্তু চলতো। পরবর্তীকালে সেই ট্রেনিংটা গ্র্যাজুয়ালি উইথড্র হয়ে যায় এবং তখন থেকেই কিন্তু পাকিস্তানে এরা কিছু কিছু অফিসার যেতেন তাদের ট্রেনিং দেওয়ার জন্যে, এবং সেই ট্রেনিং এর ইয়েতে দেখা যায় যে তাদের মধ্যে বেশ কিছুকে বিদেশে ট্রেনিং করার জন্য পাঠানো হয়েছে বাংলাদেশের অফিসারদের। যে দায়িত্বটা আমরা কন্টিনিউ করতে পারতাম কোনো এক অজ্ঞাত কারণে, কিংবা হয়তো আমাদের বলবো যে একটু কঠোর হলো ইনডিফারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রেনিং অফ বাংলাদেশি অফিসার্স হতে পারে, সেটাও একটা কারণ। সেই কারণগুলোর আজকে কিন্তু এইটাই হচ্ছে পরিণাম। আর বাংলাদেশ থেকে যে ওদের যে জয়েন্ট স্টাফ, চিফ অফ জয়েন্ট স্টাফ শামশেদ, যিনি বাংলাদেশের ট্রেনিং ইনস্টিটিউট দেখা করার জন্যে আগ্রহ দেখিয়েছেন, সেই ভদ্রলোক নিশ্চয়ই আসবেন এবং তাকে স্বাগত জানানো হবে। তবে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে কখন কি হবে কেউ জানে না, কিন্তু এই যাদের আনা হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে এবং খুব রাগও হচ্ছে যে তাহলে আমরা কেন এত রক্ত দিলাম, যাদের স্বাধীনতা করার জন্যে আজকে ওয়েস্টার্ন ফ্রন্টে এবং ইস্টার্ন ফ্রন্টে আমরা এইভাবে যে ইয়ে করে, এবং আমরা যখনই তারা নিজেদের শাসন করার ক্ষমতা হয়েছে তার অনেক আগেই কিন্তু আমরা তো ওদের দেশটাকে ছেড়ে চলে এসেছি, যাতে কেউ না বলতে পারে যে ভারতবর্ষ তাদের কোনো ইভিল ডিজাইন ছিল যে ওখানে আগ্রাসনের আমরা কোনোদিনই চাইনি, আমরা যুদ্ধও চাই না। একটা ছবি, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বাংলাদেশের, আমি একটু ফুটেজটাও দেখাতে বলবো প্রোডাকশন টিমকে, যে বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা তাকে রীতিমতো গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। ভাবতে পারেন এই কোন স্বাধীনতা? আমি ওটা হ্যাঁ স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই কোন স্বাধীনতা? না, কে বললো এখন স্বাধীনতা? কে বললো ওখানে এখন একটা শাসন প্রশাসন আছে? আমরা তো বলছি না। আজকে চিন্তা করা যেতে পারে যে লোকটি হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করতে, যে সেই
কুমিল্লায় হয়েছে এই ঘটনাটা, এবং সেখানে আমার খুব ইয়ে হচ্ছিল, আমি নিজের মধ্যেই ক্রুদ্ধ হচ্ছিলাম যে এটা কি হচ্ছে, যে ভদ্রলোক, যে মুক্তিযোদ্ধা, তাকে গলায় জুতো ঝুলিয়ে করছে এবং এটা জামাতরা করছে। তাহলে কি একেবারে সারেন্ডার করে দিয়েছে পুলিশ, আর্মি, প্রশাসন? তারা সব সারেন্ডার করে দিয়েছে, যা খুশি জামাত কিংবা অন্যান্য যারা আউটফিট আছে, এবিটি হোক কিংবা আরো যারা রয়েছে উগ্রপন্থী, তাদের যারা করবে তাই মেনে নিতে হবে। এবং শুধু তাই নয়, তাকে বলা হয়েছে যে আপনি মাপ চান সবসময় এখন, আর দ্বিতীয়ত আপনাকে কুমিল্লায় থাকতে দেব না। এই যে জায়গাগুলো, এই যে কথনগুলো, এইগুলো চিন্তা করা যেতে পারে যে কোনো সভ্য দেশ করতে পারে। ঠিক ঠিক, মানে এটা ভাবা যায় যে মানুষটা এতটা লড়েছেন একটা সময় স্বাধীনতা অর্জনের জন্য, সেই মানুষটাকে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। মানুষটা দাঁড়াতে পারছেন না, স্থবির হয়ে গেছেন পুরো। তাকে দেখে বোঝা যাচ্ছে কতটা কষ্ট হচ্ছে তার। না, সেটাই তো আমি বললাম যে কোনো মানুষ কি করতে পারে। এবং এতে দেখা যাবে যারা করেছে তারা হয়তো তার কোনো আত্মীয়ই হবেন, কিংবা হতে পারে, কেন ব্যাপারটা তো অনেক কিছু ডাইমেনশন রয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে। হয়তো একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে তাকে যদি ওই জায়গাটা ছাড়া করতে পারে, তাহলে সম্পত্তির যেটা আছে সেটা দখল নিয়ে নেবে। এটা আমার পসিবিলিটি। কিন্তু এইগুলো তো মেনে নেওয়া যায় না, সভ্য সমাজ মানবে কি করে? আমরা যেমন এখান থেকে বলছি যে এটা একান্তভাবে অন্যায়, অপরাধ, সেখানে তো কই অন্য জায়গা থেকে এই ইয়েটা আসছে না। এই যে বলিষ্ঠভাবে বলা যে তোমরা যা করছো, একজন মুক্তিযোদ্ধাকে যতটুকু মিনিমাম সম্মান দেওয়ার, তোমরা সেটাও ভুলে গেছো। তার গলায় ফুলের মালার জায়গায় জুতোর মালা টাঙাচ্ছ। তোমরা মানুষ না অন্য কিছু? 53 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971-এ। তখন ইনি যুবক মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিখিয়েছিলেন। তাহলে তখন তিনি যুবকই হবেন, 20-22 বছর বয়স হবে। তাহলে এখন তার বয়স কত? 53, আর যদি আমরা 22ও ধরি তাহলেও তো 75, প্রায় 80-র কাছাকাছি উনি। 80 বছরের কাছাকাছি একজন প্রবীণ মানুষ, তার সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে। ছি, এই কোন বাংলাদেশ, কোন ছবি আমাদেরকে দেখতে হচ্ছে আজকে? এই সভ্য সমাজ কিছুতেই এই ছবি মেনে নিতে পারে না। স্যার, আরেকটা আপডেট আমরা পাচ্ছিলাম, নিঝুম মজুমদার বাংলাদেশের আইনজীবী, তিনি আমাদেরকে খানিকক্ষণ আগে টেলিফোনে জানাচ্ছিলেন যে ডিসেম্বর মাসের 1 থেকে 16 তারিখ পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশে। কিন্তু এবছর তো সেই 16ই ডিসেম্বরের অনুষ্ঠান হয়নি, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। যে আপডেটটা আমরা পেয়েছি যে পাকিস্তান থেকে আর্মি জেনারেল তিনি এসেছিলেন এবার বাংলাদেশে ডিসেম্বর মাসে। তাহলে ভাবুন কিভাবে বাংলাদেশ আত্মসমর্পণ করেছে পাকিস্তানের কাছে।